ভিডিওতে আমরা দেখব গ্রাফ সার্চিং টেকনিক। তার মানে গ্রাফে কোনো একটা সোর্স নোড থেকে একটা ডেস্টিনেশন নোডে আমরা কোন পাথে যেতে পারি এবং সেই পাথ কিভাবে ফাইন্ড করতে পারি তার জন্য আমরা এই গ্রাফ সার্চিং টেকনিক বা গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদম দেখব। ডিএসএ ওয়ানে আমরা দুইটা গ্রাফ সার্চিং অ্যালগোরিদম দেখেছিলাম, একটা বিএফএস এবং ডিএফএস। আজকে আমরা দেখব যে বিএফএস এবং ডিএফএস কিভাবে গ্রাফে একটা সোর্স নোড থেকে অন্য একটা ডেস্টিনেশন নোডে রিচ করে। সো প্রথমে আমরা বিএফএস নিয়ে একটু আলোচনা করি। তো বিএফএস এর ক্ষেত্রে আমরা যেটা করব যে বিএফএস কে লেভেল অর্ডার ট্রাভার্সালও বলা হয়। আমরা যদি দেখি যে বিএফএস এর ব্যাপারে যে বিএফএস কে লেভেল অর্ডার ট্রাভার্সাল বলা হয়। কেন? কারণ এটা তার কাছাকাছি লেভেলের যে ভার্টেক্স গুলো আছে সেগুলোকে আগে এক্সপ্লোর করে, তারপরে এর অ্যাডজাসেন্ট নোড গুলোকে ধীরে ধীরে লেভেল ওয়াইজ এক্সপ্লোর করে। এখন কোন একটা নোডকে এক্সপ্লোর করা হলে কোন নোডগুলোকে অলরেডি ভিজিট করা হয়েছে এবং কোনগুলোকে এখনো ভিজিট করা হয়নি এগুলোকে ট্র্যাক রাখার জন্য সে কিছু কালার স্কিম ইউজ করে। যেমন তিন টাইপের কালার স্কিম এখানে ইউজ করা হয়। একটা হচ্ছে হোয়াইট ভার্টিসেস, গ্রাফের যে নোডগুলো এখনো ডিসকভার করা হয়নি বা যেগুলো এখনো ভিজিটেড হয়নি সেগুলোকে হোয়াইট ভার্টেক্স হিসেবে ডিনোট করা হয়। আর যে গ্রাফের যে নোডগুলো ডিসকভার্ড হয়েছে কিন্তু এর আশেপাশে অ্যাড্রেসের নোডগুলোকে ডিসকভার করা হয়নি সেগুলোকে গ্রে ভার্টেক্স হিসেবে ইন্ডিকেট করা হয়। আর গ্রাফের যে ভার্টেক্স গুলো ডিসকভার হয়েছে এবং তার আশেপাশে যে অ্যাড্রেসের নোডগুলো আছে তাদেরকেও ডিসকভার করা হয়েছে তখন আমরা সেই ভার্টেক্সটাকে বলি ফুললি এক্সপ্লোরড এবং তাকে ব্ল্যাক নোড হিসেবে আইডেন্টিফাই করি। এবার আমরা বিএফএস এর অ্যালগোরিদমটা দেখি যে বিএফএস আসলে কিভাবে একটা সোর্স নোড থেকে অন্য ডেস্টিনেশন নোডের ডিস্টেন্স এবং পাথ ফাইন্ড করে। প্রথমে আমরা দেখছি 1 থেকে 4 নাম্বার লাইনে একটা লুপ চলছে। এই লুপে কি হচ্ছে যে গ্রাফে সোর্স বাদে যতগুলো ভার্টেক্স আছে সবার কালার হোয়াইট করে দিচ্ছে এবং সবগুলো নোডের ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিচ্ছে এবং সবার প্যারেন্ট হচ্ছে নাল। এরপরে সোর্সের কালার গ্রে সেট করে দিচ্ছে, সোর্স থেকে সোর্সের ডেস্টিনেশন ডিস্টেন্স হচ্ছে 0 এবং সোর্সের প্যারেন্ট হচ্ছে নাল। এরপরে একটা কিউ মেনটেন করা হবে যে আমি কখন কোন নোডকে ডিসকভার করলাম সেই নোটগুলোকে ট্র্যাক রাখার জন্য, যেমন কালার স্কিম ইউজ করি। আবার একটা নোটকে ডিসকভার করার পরে পরবর্তীতে যে ওর অ্যাডজাসেন্ট নোটগুলোকে ডিসকভার করতে হবে এই জন্য নোটগুলোকে আমরা একটা কিউতে পুশ করে রাখবো। তো ইনিশিয়ালি কিউতে আমরা সোর্স নোটকে পুশ করে দিলাম। এবার 10 নাম্বার থেকে 18 নাম্বার লাইন পর্যন্ত একটা লুপ চলবে। এই লুপ কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে। শুরুতে আমরা কিউতে শুধুমাত্র সোর্সকে পুশ করলাম, তারপরে আমরা হোয়াইল লুপের ভেতরে ঢুকে গেলাম যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে। তো লুপের ভেতরে আমরা কি করব? প্রত্যেকবার কিউ থেকে যে কোনো একটা নোডকে ডিকিউ করব। ধরলাম ইউ কে কিউ থেকে আমি ডিকিউ করলাম। এরপরে ইউ এর যতগুলো অ্যাডজাসেন্ট নোড আছে সেগুলো নিয়ে আমরা ডিল করব, কিন্তু সব অ্যাডজাসেন্ট নোড না। ইউ এর ইউ কে আমরা কিউ থেকে রিমুভ করলাম। এরপরে ইউ এর অ্যাডজাসেন্ট নোড গুলোর মধ্যে যেগুলো হোয়াইট নোড, তার মানে ইউ কে আমি কিউ থেকে রিমুভ করলাম, তার আশেপাশে যে নোড গুলো এখনো ভিজিটেড হয়নি বা যেই নোটগুলো আসলে হোয়াইট নোট সেই নোটগুলো নিয়ে আমরা এখন ডিল করব। কি করব? যে হোয়াইট নোট আগে ছিল, এটাকে যেহেতু আমি প্রথমবারের মতন ডিসকভার করলাম তাই এটাকে গ্রে নোট করে দিলাম। ভি এর ডিস্টেন্স হবে ইউ এর ডিস্টেন্স থেকে এক বেশি, এবং যেহেতু ইউ এর থ্রুতে আমি ভি কে প্রথমবারের মতন ডিসকভার করলাম তাই ভি এর প্যারেন্ট সেট করে দিলাম ইউ কে। এবং এরপরে যখনই আমি কোনো একটা নোটকে প্রথমবারের মতন ডিসকভার করব সেটাকে আমি কি করব? কিউতে পুশ করে দিব। তারপরে যখন আমি ইউ এর অ্যাডজাসেন্ট নোটগুলোকে ডিসকভার করে ফেললাম, তার মানে কি ইউ এর আশেপাশে যা ছিল সবাইকে ডিসকভার করা শেষ, তার মানে ইউ এখন ফুললি এক্সপ্লোর, তাহলে ইউ এর কালার আমি ব্ল্যাক সেট করে দিলাম। তাহলে এখন আমরা আসি যে বিএফএস অ্যালগোরিদমকে কোন একটা গ্রাফে সিমুলেট করে দেখি সে কিভাবে আসলে সোর্স থেকে অন্য নোডগুলো ডিস্টেন্স ফাইন্ড করে। তো আমরা এই গ্রাফটা চিন্তা করি যে আমরা একটা সিস্টেম চিন্তা করতে পারি যে আমাদের একটা ডেলিভারি কোম্পানি আছে এবং সেই ডেলিভারি কোম্পানি হচ্ছে, ধরে নিলাম যে সে এ এরিয়াতে তার ডেলিভারি কোম্পানিটা, আমরা ধরে নিলাম এ এরিয়াতে তার ডেলিভারি কোম্পানিটা এবং তাকে বি, সি, ডি, ই, এফ এই এরিয়াগুলোতে তাকে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করতে হবে বা পার্সেল ডেলিভারি করতে হবে। তো এখন কাহিনী হচ্ছে যে ডেলিভারি ম্যানকে কি করতে হবে বলতো? কোম্পানি এ থেকে বা এ এরিয়া থেকে, তার কোম্পানিটা হচ্ছে এ এরিয়াতে আছে, এই এরিয়া থেকে অন্য এরিয়াগুলোতে গিয়ে তাকে পার্সেল ডেলিভারি করতে হবে। তাহলে তাকে জানতে হবে না যে কোন পাথে তার যাওয়া উচিত হবে। তো এখন কাহিনী হচ্ছে যে এ থেকে বিতে যাওয়ার একটা ডিরেক্ট বাস আছে, আবার বি থেকে সিতে যাওয়ার একটা ডিরেক্ট বাস আছে। এরপরে তুমি এ থেকে ডিরেক্ট দিতে যেতে পারবে,
তারপর চাইলে বি থেকে ডি তে যেতে পারবে, আবার ডি থেকে সি তে যাওয়ার একটা ডিরেক্ট বাস আছে, এবং ডি থেকে ই তে যাওয়ার একটা ডিরেক্ট বাস আছে। তো এই যে যে রিলেশনশিপ, যে এ থেকে তুমি বি তে ডিরেক্টলি যেতে পারবে, এটাকে আমরা একটা এজ দ্বারা ডিনোট করলাম। তারপরে সি থেকে ই তে যাওয়ার একটা ডিরেক্ট বাস আছে, এটাকে আমি সিই এই এজ দ্বারা ডিনোট করলাম। এরপরে এফ থেকে তুমি সি তে যেতে পারবে, আবার এফ থেকে ই তেও যেতে পারবে। তো এখন কাহিনী হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে আমি এ থেকে অন্য যে ভার্টেক্স গুলো আছে সেখানে যেতে চাচ্ছি, কারণ ডেলিভারি ম্যানের কাজ কি, যে তার কোম্পানিটা যেহেতু এ এরিয়াতে অবস্থিত, এই এ থেকে অন্য এরিয়াগুলোতে তাকে ডেলিভারি দিতে হবে। তাহলে এখন আমরা দেখি যে বিএফএস দিয়ে আমরা আসলে কিভাবে পাথ ফাইন্ড করব। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে ফাইন্ড পাথ ফ্রম এ টু ই। তাহলে আমরা এখন আমাদের কাজ হচ্ছে ফাইন্ড পাথ ফ্রম এ টু ই। তার মানে আমার সোর্স হচ্ছে এ, তার মানে আমার সোর্স হচ্ছে এ, আর আমার ডেস্টিনেশন হচ্ছে ই। তাহলে এখন বিএফএস অ্যাপ্লাই করে কিভাবে আমি এ থেকে ই তে পাথ খুঁজে বের করতে পারি। তাহলে আমরা যদি আরেকবার একটু অ্যালগোরিদমটা রিভিউ করে আসি, যে আমাদের অ্যালগোরিদম কি বলেছিল, যে প্রথমে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সোর্স বাদে সবাইকে হোয়াইট করে দিব, সবার ডিস্টেন্স নাল, এবং তার প্যারেন্ট হচ্ছে, সবার প্যারেন্ট হচ্ছে শুরুতে নাল সেট করে দিব। তার মানে আমি দুইটা অ্যারে মেনটেন করব, একটা হচ্ছে ডিস্টেন্সের অ্যারে, যে সোর্স থেকে ওই পার্টিকুলার ভার্টেক্স এর ডিস্টেন্স কত, আর একটা হচ্ছে প্যারেন্টের অ্যারে, যে কোনো একটা ভার্টেক্স এর ইমিডিয়েট প্যারেন্টকে। তারপরে ইনিশিয়ালাইজেশন হিসেবে কি করব, যে সোর্সের কালার গ্রে করে দিব, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0 এবং সোর্সের প্যারেন্ট হচ্ছে না। তাহলে আমরা এই কাজ করে আসি, যে আমাদের প্রথম কথা দুইটা অ্যারে দরকার হবে, একটা হচ্ছে ডিস্টেন্সের অ্যারে, আর একটা হচ্ছে প্যারেন্টের অ্যারে। তাহলে আমি প্রথমে একটা ডিস্টেন্সের অ্যারে ড্র করে ফেলি। এখানে আমার টোটাল কয়টা নোড আছে, 1 2 3 4 5 6। তাহলে আমার অ্যারে সাইজ হবে 6। তাহলে আমি প্রথমে দুইটা অ্যারে ড্র করে নিলাম, যে সোর্স থেকে অন্য নোডগুলোর ডিস্টেন্স এবং কোন একটা পার্টিকুলার ভার্টেক্সের প্যারেন্টকে সেটা ট্র্যাক রাখার জন্য। তাহলে এটা আমি ধরে নিলাম ডিস্টেন্স অ্যারে, আর এটা হচ্ছে আমার প্যারেন্টের অ্যারে। তাহলে ভার্টেক্স গুলো লিখে ফেলি, এ বি সি ডি ই এবং এফ। ওকে, তাহলে এবার আমরা আসি ইনিশিয়ালাইজেশনের কাজ করে ফেলি। যে শুরুতে আমাকে বলেছে যে সোর্স বাদে অন্য সব ভার্টেক্স হচ্ছে হোয়াইট, তাহলে সোর্স বাদে অন্য সব ভার্টেক্স কে আমি হোয়াইট মার্ক করে রাখি। যে হোয়াইট, এই হোয়াইট কি ইন্ডিকেট করে, যে আমি এখনো এই নোটগুলো, যে হোয়াইট নোটগুলো এখনো গ্রাফে ভিজিট করা হয়নি। তারপরে বাকি সবাই হচ্ছে ইনফিনিটি এবং সবার প্যারেন্ট হচ্ছে নাল, সেটা আর আলাদাভাবে সেট না করি। এরপরে যেহেতু এ হচ্ছে আমাদের সোর্স, অ্যালগোরিদম বলে সোর্সকে প্রথমবারের মতন ভিজিট করব, কারণ আমাকে কি সোর্স থেকেই তো যাত্রা শুরু করতে হবে, তাই না? তাই প্রথমবারের মতন যেহেতু সোর্সকে ভিজিট করলাম, তাই এটা একটা গ্রে নোড হয়ে গেল। তারপরে বলে সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0 এবং সোর্সের প্যারেন্ট হচ্ছে না। এরপরে আমরা একটা কিউ মেনটেন করব। তাহলে কিউতে প্রথমে কে থাকবে, কিউতে প্রথমে আমি সোর্সকে পুশ করে দিলাম। এবার আমরা লুপের ভেতরে ঢুকবো। লুপের ভেতরে প্রত্যেকটা স্টেপে কি হবে, যে কিউ থেকে কোনো একটা এলিমেন্টকে আমি রিমুভ করব, তাহলে সেটাকে আমি ইউতে নিয়ে আসলাম। তাহলে কিউতে এ আছে, তাহলে শুরুতে আমি একেই রিমুভ করলাম। তাহলে এখন কিউ এর অবস্থা কি, যে কিউতে আপাতত কেউ নেই। তাহলে এবার আমার কাজ কি, যে আমরা যদি অ্যালগোরিদমটা আরেকবার একটু দেখে আসি, যে সোর্স থেকে আমি, যখন আমি কিউ থেকে কোনো একটা নোডকে রিমুভ করব, তার কাজ কি হবে। যে সোর্স থেকে প্রথমে আমি কিউ থেকে আমি প্রথমে ইউ কে রিমুভ করলাম। তারপর ইউ এর আশেপাশে যে হোয়াইট অ্যাডজাসেন্ট নোড গুলো আছে, তার মানে ইউ এর আশেপাশে যে নোড গুলো এখনো ভিজিট করা হয়নি, তার মানে তারা হচ্ছে হোয়াইট নোড, সেগুলোকে আমি প্রথমবারের মতন ভিজিট করলাম। তাহলে সেগুলোকে আমি গ্রে দিয়ে ইন্ডিকেট করলাম। গ্রে কি বলে, যে এই নোডগুলো ডিসকভার্ড হয়েছে কিন্তু এখনো এটা ফুললি এক্সপ্লোর হয়নি, তার মানে তার আশেপাশের নোডগুলোকে এখনো ভিজিট করা হয়নি বা এক্সপ্লোর করা হয়নি। তারপর হচ্ছে ভি এর ডিস্টেন্স, ইউ এর ডিস্টেন্স থেকে এক বেশি হবে, ভি এর প্যারেন্ট সেট করে দিব ইউ কে। আর যখনই কোনো একটা নোডকে প্রথমবারের মতন আমরা এনকাউন্টার করব, তাকে আমরা কিউতে পুশ করে দিব। আর যখনই ইউ এর আশেপাশে সবগুলো নোড ডিসকভার হয়ে যাবে, তার মানে ইউ ফুললি এক্সপ্লোর, তখন ইউ এর কালার আমরা ব্ল্যাক সেট করে দিব। তাহলে আমরা সিমুলেশনে ব্যাক করি, যে আমাদের কি বলছে, যে আমি ইউ কে যেহেতু রিমুভ করলাম, এবার ইউ এর আশেপাশে যে অ্যাডজাসেন্ট নোড গুলো আছে এখন আমরা সেগুলো নিয়ে ডিল করব। তাহলে আমরা যদি দেখি যে ইউ এর আশেপাশে কোন কোন অ্যাডজাসেন্ট নোড আছে, যে ইউ এর আশেপাশে প্রথম অ্যাডজেসেন্ট নোড হচ্ছে বি,
এবং আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ডি। এরা দুজনই কিন্তু হোয়াইট নোড, তার মানে বি এবং ডি এখনো পর্যন্ত ভিজিট হয়নি। তাহলে এখন আমরা কি করলাম বলতো, বি কে এ রেসপেক্টে ডিসকভার করলাম, আবার ডি কেও এ রেসপেক্টে ডিসকভার করলাম। তাহলে কি বলেছি, যে যখনই কোনো একটা নোটকে আমরা প্রথমবারের মতো ডিসকভার করব, এটা এখন আর হোয়াইট নোট থাকবে না, এটা এখন হয়ে যাবে একটা গ্রে নোট। বি এবং ডি এরা দুইজনই গ্রে নোট হয়ে যাবে। তারপরে যখনই কোনো একটা নোটকে আমরা প্রথমবারের মতন ডিসকভার করব, আমরা কি করব, তাকে কিউতে পুশ করে দিব। তাহলে আমি বি এবং ডি কে প্রথমবারের মতন ডিসকভার করলাম, কারণ এরা হোয়াইট নোট ছিল, তাই এদেরকে আমি কিউতে পুশ করে দিলাম। এবার বি এর ডিস্টেন্স কি হবে, বি এর ডিস্টেন্স হবে তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি। বি কে আমি কার রেসপেক্টে ডিসকভার করলাম, এ রেসপেক্টে, তাহলে বি এর প্যারেন্ট হচ্ছে এ। আবার ডি কে আমি কার রেসপেক্টে ডিসকভার করলাম, এ রেসপেক্টে, তাহলে ডি এর প্যারেন্ট হচ্ছে এ। আর বি এর ডিস্টেন্স কি হবে, তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি। প্রথমে আমরা কি দেখেছিলাম, এর ডিস্টেন্স হচ্ছে জিরো, তাহলে বি এর ডিস্টেন্স কি হবে, জিরো প্লাস ওয়ান, তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি, তাহলে বি এর ডিস্টেন্স হচ্ছে ওয়ান। আবার ডি, ডি এর প্যারেন্ট হচ্ছে এ, তাহলে ডি এর ডিস্টেন্স কত হবে, তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি, তাহলে জিরো প্লাস ওয়ান, ওয়ান। তাহলে আমরা কি দেখলাম, যে এ নোডটাকে আমি কিউ থেকে রিমুভ করলাম এবং এর আশেপাশে যে হোয়াইট নেইবার গুলো ছিল সেগুলোকে আমি ভিজিট করে ফেলাম। তাহলে এ কি হয়ে গেল, ফুললি এক্সপ্লোর হয়ে গেল, তাহলে এ এখন হয়ে যাবে একটা ব্ল্যাক নোড। তাহলে এই স্টেপের সিমুলেশন আমাদের শেষ। এবার আমরা স্টেপ টু তে যাই, একই কাজ। স্টেপ টু তে আমি কিউ থেকে, কিউ এর ফ্রন্টে যে এলিমেন্ট আছে সেটাকে রিমুভ করব। কিউ এর ফ্রন্টে আছে বি, তাহলে আমি বি কে রিমুভ করলাম। তাহলে এখন কিউ এর অবস্থা কি, কিউতে শুধুমাত্র ডি আছে। তাহলে আমরা বি কে কিউ থেকে রিমুভ করলাম। তাহলে এবার আমার কাজ কি বলতো, বি এর আশেপাশে যে হোয়াইট অ্যাডজাসেন্ট আছে তাদেরকে এক্সপ্লোর করা বা ডিসকভার করা। তাহলে বি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে বি ডি, কিন্তু ডি কিন্তু হোয়াইট নোড না। বি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ডি, এটা কিন্তু হোয়াইট নোড না। তাহলে আমরা এই ভার্টেক্সটা নিয়ে কনসার্ন থাকবো না। বি এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে সি, এটা হোয়াইট নোড। তার মানে সি কে আমরা প্রথমবারের মতন ডিসকভার করলাম। তখন আমরা কি বলেছিলাম, কোন একটা নোডকে যখন আমরা প্রথমবারের মতন ডিসকভার করব, সেটা কি হয়ে যাবে, সেটা একটা গ্রে নোড হয়ে যাবে। কোন একটা নোডকে যখন আমরা প্রথমবারের মতন ডিসকভার করব, সেটা আর হোয়াইট নোট থাকবে না, সেটা হয়ে যাবে হচ্ছে গ্রে নোট। এবং সেটা যদি গ্রে নোট হয়ে যায়, এরপর আমরা কি করলাম, কার রেসপেক্টে আমরা হচ্ছে সি কে ডিসকভার করলাম বি এর রেসপেক্টে। তাহলে সি এর প্যারেন্ট কে হবে, সি এর প্যারেন্ট হবে বি। তাহলে সি এর প্যারেন্ট হয়ে যাবে হচ্ছে বি। আর সি এর ডিস্টেন্স কত হবে, সি এর ডিস্টেন্স হবে তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি। তার প্যারেন্ট হচ্ছে বি, বি এর ডিস্টেন্স হচ্ছে ওয়ান, তাহলে সি এর ডিস্টেন্স হবে। তারপরে আমরা বি কে কিউ থেকে রিমুভ করেছিলাম। বি এর দুইটা অ্যাডজাসেন্ট নোড ছিল, একটা হচ্ছে সি যেটা হোয়াইট নোড ছিল, তাই আমরা সি কে আপডেট করলাম। ও যখনই আমরা কোনো একটা নোডকে প্রথমবারের মতো ডিসকভার করব, সেটাকে কি করব, কিউতে পুশ করে ফেলবো। এবং সেটা আর হোয়াইট নোড থাকবে না, গ্রে নোড হয়ে যাবে। সি কে যেহেতু বি এর রেসপেক্টে ডিসকভার করলাম, তাই সি এর প্যারেন্ট হয়ে গেল বি। আর সি এর ডিস্টেন্স কত হবে, তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি। তার প্যারেন্ট হচ্ছে বি, যার ডিস্টেন্স ছিল ওয়ান, তাহলে সি এর ডিস্টেন্স হবে টু। ডি এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড ছিল ডি, কিন্তু এটা হোয়াইট নোড ছিল না, তার মানে ডি আগে থেকেই অলরেডি ভিজিটেড ছিল। তাই ডি কে আর নতুন ভাবে বারবার ভিজিট করার দরকার নেই। তাহলে আমাদের এই স্টেপের সিমুলেশন এই পর্যন্তই। এবার আমরা স্টেপ থ্রিতে আসি। এখন কতক্ষণ পর্যন্ত স্টেপ গুলো চলবে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে। এরপর আমরা কিউ এর ফ্রন্টে যে আছে তাকে রিমুভ করলাম, সে হচ্ছে ডি। এরপর আমাদের কাজ কি, যে ডি এর আশেপাশে যে হোয়াইট নেইবার গুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করা। ডি এর একটা নেইবার হচ্ছে সি, যেটা কিন্তু হোয়াইট নোট না। ও আচ্ছা, এর আগের স্টেপে বি এর আশেপাশে সবগুলোকে যেহেতু আমি এক্সপ্লোর করে ফেলেছি, তাহলে বি এখন একটা ব্ল্যাক নোট হয়ে যাবে। এবার ডি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে সি, কিন্তু সি অলরেডি গ্রে, তার মানে এটা আগে কখনো ভিজিটেড হয়েছে, তো আবার নতুন ভাবে ভিজিট করার কোনো দরকার নেই। ডি এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ই, এটা হচ্ছে হোয়াইট নোড। তাহলে আমরা কি বলেছি, যখনই কোনো একটা নোডকে আমরা প্রথমবারের মতন ডিসকভার করব, সেটাকে কি করবো, আমরা কিউতে পুশ করব। ডি কে কিউ থেকে রিমুভ করার পরে কিউতে ছিল সি, এখন ডি এর রেসপেক্টে নতুন ভাবে আমরা ই কে ডিসকভার করলাম। তাহলে যখনই কোনো একটা নোডকে আমরা প্রথমবারের মতন ডিসকভার করব, সেটাকে কিউতে পুশ করে দিব। তাহলে ইউ কে যেহেতু আমি ডিসকভার করে ফেলেছি, ই উইল নো লঙ্গার বি আ হোয়াইট নোড, এখন এটা একটা গ্রে নোড হয়ে যাবে। ই কে কার রেসপেক্টে ডিসকভার করলাম, ডি এর রেসপেক্টে, তাহলে ই এর প্যারেন্ট হচ্ছে ডি। আর ই এর ডিস্টেন্স কি হবে, তার প্যারেন্টের ডিস্টেন্স থেকে এক বেশি, তার প্যারেন্ট হচ্ছে ডি। ডি এর ডিস্টেন্স ওয়ান, তাহলে ই এর ডিস্টেন্স হবে 2। এবার আমরা যদি দেখি ডি এর আর কোনো অ্যাডজাসেন্ট নোড নাই, তার মানে ডি ফুললি এক্সপ্লোর হয়ে গেছে, তাহলে ডি এখন হয়ে যাবে একটা ব্ল্যাক নোড।
তাহলে এই স্টেপে আমাদের এই পর্যন্তই থাকলো। এরপর আমরা পরের স্টেপে চলে যাই, স্টেপ 4। কি করব, কিউ এর ফ্রন্টে যে এলিমেন্ট আছে তাকে রিমুভ করব। ফ্রন্টে আছে সি, তাই সি কে রিমুভ করলাম। এবার কাজ কি, সি এর আশেপাশে যে হোয়াইট নোট গুলো আছে সেগুলোকে ডিসকভার করা। এখন আমরা যদি দেখি সি এর একটাই অ্যাডজাসেন্ট নোট, সে হচ্ছে ই, যেটা কিন্তু কি বলতো যে অলরেডি ডিসকভার। তো তার মানে সি এর রেসপেক্টে নতুন কোনো হোয়াইট নোট নাই। তাহলে সি এর রেসপেক্টে আমরা আর কাউকে এক্সপ্লোর করতে পারলাম না। তাহলে কিউতে ছিল সি আর ই, সি রিমুভ করার পরে বাকি থাকলো ই। আর যেহেতু সি এর নতুন কোনো হোয়াইট নোট নাই, তাই সি এর রেসপেক্টে নতুন আর কেউ ডিসকভার্ড হলো না। কিন্তু সি এর আশেপাশে যারা ছিল তারা অলরেডি সবাই ডিসকভার্ড, তাহলে আমি বলতে পারি সি ইজ ফুললি এক্সপ্লোরড। তাহলে সি এখন একটা ব্ল্যাক নোট হয়ে যাবে। এবার আমরা স্টেপ 5-এ আসি। এবার আমার কিউতে কে আছে বলতো, এবার আমার কিউতে আছে হচ্ছে ই। তাহলে আমি কিউ থেকে ই কে রিমুভ করলাম। এবার আমার কাজ কি বলতো, এখন কিউতে শুধু ই ছিল, কিউ থেকে যখন ই কে রিমুভ করলাম তাহলে কিউতে আপাতত কেউ নেই। এবার আমি যদি দেখি যে ই এর কিন্তু কোনো অ্যাডজাসেন্ট নোড নাই, ই থেকে কিন্তু আমি অন্য কোনো নোডে যেতে পারছি না। তাই আলাদাভাবে ই এর রেসপেক্টে নতুন কাউকে ডিসকভার করতে পারলাম না। তার মানে কি, ই কে বলতে পারি সে হচ্ছে একটা ফুললি এক্সপ্লোরড নোড। তাহলে এই স্টেপে নতুন কিন্তু কেউ অ্যাড হয়নি। তাহলে আমাদের কিউ কি থেকে গেল, এমটি থেকে গেল। এবং আমাদের অ্যালগোরিদমের কতগুলো স্টেপ হওয়ার কথা ছিল, যে while লুপ কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হয়। তাহলে কিউ যেহেতু এখানে এমটি হয়ে গেছে, সো আমার সিমুলেশন এখানেই শেষ। এখন আমরা যদি দেখি যে এফ এবং এফ এর জন্য কিন্তু আমরা কোনো কিছু আপডেট করি নাই। আমরা কি বলেছিলাম বলতো, শুরুতে সবগুলো নোডের ডিস্টেন্স আমি ইনফিনিটি সেট করে দিব এবং সবার প্যারেন্ট হচ্ছে নাল করে দিব। তাহলে সিমুলেশন শেষে এফ এর ডিস্টেন্স হবে ইনফিনিটি এবং এফ এর প্যারেন্ট নাল। এই ডিস্টেন্স অ্যারেটা আসলে কি ইন্ডিকেট করছিল, যে সোর্স থেকে ডেস্টিনেশনের ডিস্টেন্স আমরা এই ডিস্টেন্স অ্যারে থেকে পাবো। আর কোন একটা পার্টিকুলার নোডে ইমিডিয়েট প্যারেন্ট পাবো আমি পি থেকে। তাহলে এখন যদি আমি এ থেকে ই এর পাথটা ফাইন্ড করতে চাই, যে আমি যদি ডিস্টেন্সটা প্রথমে দেখি, যে ডিস্টেন্স ফ্রম এ টু ই সেটা কত, আমরা ই এর সেলে চলে যাই। ই এর সেল কোথায়, এই হচ্ছে ই এর সেল। তাহলে এটাই হচ্ছে সোর্স থেকে এই ভার্টেক্স ই এর ডিস্টেন্স। আমরা যেহেতু সোর্স এ কে সোর্স ধরে নিয়েছিলাম, তাই এই টু ইন্ডিকেট করে সোর্স এ থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 2। এখন আমরা পাথ ফাইন্ড করতে চাই, যে এ থেকে ই এর পাথ কি। তো আমরা ব্যাক ট্র্যাকিং করে পাথ ফাইন্ড করব। আর ব্যাক ট্র্যাকিং কি সবসময় শেষ থেকে শুরু হয়। তাহলে আমরা ই থেকে শুরু করলাম। এবার আমরা দেখি ই এর প্যারেন্ট কে, ই কোথায়, এই যে ই। আর ই এর প্যারেন্ট এই যে ই, ই এর প্যারেন্ট হচ্ছে ডি। তাহলে ই এর প্যারেন্ট ডি। এখন আমরা সোর্সে পৌঁছাই নাই, এবার আমরা দেখি ডি এর প্যারেন্ট কে, এই যে ডি। আর ডি এর প্যারেন্ট হচ্ছে এ। তাহলে এ হচ্ছে আমাদের সোর্স। তাহলে সোর্স থেকে ই তে পৌঁছানো পাথ হচ্ছে এটা, এ থেকে প্রথমে ডি তে যাব, তারপরে আমরা ডি থেকে ই তে আসবো। এবং এই পাথে কয়টা এজ আছে, দুইটা এজ না, যে এ থেকে ডি পর্যন্ত একটা এজ আর ডি থেকে ই পর্যন্ত একটা এজ। তাহলে এই টু কি আসলে সেটাই ইন্ডিকেট করে। তাহলে বিএফএস আসলে কি ফাইন্ড করে, ব্রেথ ফার্স্ট সার্চ, যে সোর্স থেকে ডেস্টিনেশনে যতগুলো এজ আছে এবং মিনিমাম এজের পাথটাকেই সে খুঁজে বের করে। তাহলে আমরা যদি পাথটাকে একটু হাইলাইট করি আমাদের গ্রাফের মধ্যে, যে আমরা বিএফএস অ্যাপ্লাই করে কোন পাথটা পেলাম, যে প্রথমে আমরা এ থেকে ডি তে যাব, তারপর আমরা ডি থেকে ই তে যাব। খেয়াল করো গ্রাফে কিন্তু এ থেকে ই তে যাওয়ার অনেক পাথ আছে। আরেকটা প্রবাবল পাথের কথা যদি আমি বলি, যে আমি প্রথমে এ থেকে হয়তো বি তে গেলাম, তারপর বি থেকে সি তে গেলাম, সি থেকে ই তে গেলাম, এটা এরকমও কিন্তু একটা পাথ ছিল। আবার আরো একটা পাথ হতে পারে যে এ থেকে বি তে গিয়ে বি থেকে ডি, ডি থেকে ই। অনেকগুলো পাথ হতে পারে, কিন্তু বিএফএস আমাকে কি শর্টেস্ট পাথটাই দিয়েছে না, যে এ থেকে ডি তে গিয়ে ডি থেকে ই তে যাব। এটাই কিন্তু আমাদের গ্রাফের এ থেকে ই পর্যন্ত শর্টেস্ট পাথ। তাহলে আমরা বলতে পারি যে বিএফএস তো এই কেস আমাকে শর্টেস্ট পাথটাই দিয়েছে। এবং বিএফএস আসলে কিছু কিছু কেসে শর্টেস্ট পাথ দিবে। যেমন আমরা যদি আমাদের এই গ্রাফটার কথা চিন্তা করি, এটা কি একটা আনওয়েটেড গ্রাফ। আমরা যদি এই গ্রাফটার কথা চিন্তা করি, এটা কি একটা আনওয়েটেড গ্রাফ। আর একটা আনওয়েটেড গ্রাফের জন্য বিএফএস সব সময় শর্টেস্ট পাথ দিবে। আনওয়েটেড গ্রাফ যদি হয়, তাহলে বিএফএস সব সময় শর্টেস্ট পাথ আমাকে দিবে। এবং আমাদের যদি কোনো একটা আনওয়েটেড গ্রাফ থাকে, তাহলে আমরা বিএফএস অ্যাপ্লাই করে সোর্স থেকে ডেস্টিনেশনে শর্টেস্ট পাথ খুঁজে বের করতে পারবো। এবার আমরা বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি দেখব, যে বিএফএস এর রান টাইম কত। এখন বিএফএস এর রান টাইম দেখার আগে আমরা একটু অ্যালগোরিদমটা আরেকবার একটু রিভিউ করে আসি এবং প্রত্যেকটা লাইনের জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি দেখব। তো এর আগে আমাদের কিছু নোটেশন সম্পর্কে একটু জেনে আসতে হবে, যে আমরা গ্রাফে ভার্টেক্স গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আমরা একটু একটা জিনিস দেখি, যে
তো আগে একটু না, আমরা এখন যেটা করব যে টাইম কমপ্লেক্সিটি অফ বিএফএস এটা বের করব। টাইম কমপ্লেক্সিটি অফ বিএফএস। বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি বের করার সময় আমাদের কিছু নোটেশন সম্পর্কে আসলে একটু আইডিয়া থাকতে হবে, যে আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটিকে রিপ্রেজেন্ট করবো। প্রথমে একটু লিখে নাও যে নাম্বার অফ ভার্টিসেস, একটা গ্রাফে যতগুলো ভার্টিসেস থাকবে এটাকে আমি এন দ্বারা রিপ্রেজেন্ট করি, অথবা এটাকে আমি কার্ডিনালিটি অফ ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, যেখানে ভি হচ্ছে সেট অফ ভার্টিসেস। আর কার্ডিনালিটি অফ ভি কি ইন্ডিকেট করে, যে নাম্বার অফ নোড ইন দ্যাট সেট, নাম্বার অফ ভার্টিসেস অর এলিমেন্টস ইন দ্যাট সেট। আরেকটা জিনিস জানতে হবে যে গ্রাফে কতগুলো এজেস আছে, নাম্বার অফ এজেস, যেটাকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করব, সেটাকে আবার কার্ডিনালিটি অফ ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেখানে ই হচ্ছে সেট অফ এজেস। তাহলে কার্ডিনালিটি অফ ই কি বলবে, যে নাম্বার অফ এজেস ইন দ্য সেট। তাহলে আমরা জাস্ট এই দুইটা নোটেশন সম্পর্কে জানবো। কোনো কোনো কেসে এন এবং এম দিয়ে বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি রিপ্রেজেন্ট করা হয়, আবার কোনো কোনো কেসে ভি এবং ই দিয়ে টাইম কমপ্লেক্সিটি রিপ্রেজেন্ট করা হয়। তো যেভাবে আসুক আমরা যেন বুঝতে পারি যে আসলে কি ইন্ডিকেট করা হচ্ছে। এবার তাহলে আমরা আমাদের অ্যালগোরিদমে ফিরে আসি। তাহলে অ্যালগোরিদমে দেখো, প্রথমে আহ ওকে, তাহলে আমরা যদি অ্যালগোরিদমে 1 থেকে 4 নাম্বার লাইন দেখি, এটাকে একটা ওয়াইল লুপ, ফর লুপ চলছে। এবং এই ফর লুপ কি করছে, গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সোর্স বাদে সবার কালার হোয়াইট করে দিচ্ছে, সবার ডিস্টেন্স প্রথমে ইনফিনিটি সেট করে দিচ্ছে, এবং সবার প্যারেন্ট হচ্ছে নাল সেট করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে বলতো, যে এটা কতবার চলবে এই লুপটা, যে গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সোর্স বাদে সবগুলো ভার্টেক্স এর জন্য। তার মানে কি গ্রাফের কতগুলো ভার্টেক্স আছে, ভি ভি সংখ্যক ভার্টেক্স আছে, তাহলে এটাকে আমি অর্ডার অফ ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। অথবা অথবা যদি আমি এন এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, যে অর্ডার অফ এন, তাহলে 1 থেকে 4 নাম্বার লাইনে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি। অথবা যদি এন এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করো তাহলে অর্ডার অফ এন। এবার 5 থেকে 9 নাম্বার লাইন কি করছে বলতো, সোর্সের কালার গ্রে সেট করে দিচ্ছে, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0, সোর্সের প্যারেন্ট হচ্ছে নাল, একটা কিউ এমটি কিউ ডিক্লেয়ার করলো, তারপর কিউতে সোর্সকে পুশ করে দিল। তাহলে এগুলো কি সিঙ্গেল স্টেটমেন্ট না? আর সিঙ্গেল স্টেটমেন্টের টাইম কমপ্লেক্সিটি আমি কত জানি, অর্ডার অফ 1। এরপরে আমাদের while লুপ, কিউ যতক্ষণ পর্যন্ত এমটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার লুপটা চলতে থাকবে। তাহলে কিউ আসলে কিভাবে কাজ করে, যে আমি প্রথমে সোর্সকে কিউতে পুশ করলাম, এরপরে যখনই আমি কোনো একটা নোডকে প্রথমবারের মতন ভিজিট করি সেই নোডটাকে আমি কিউতে পুশ করে দিই। তার মানে গ্রাফের প্রত্যেকটা নোড কিন্তু একবার করেই ডিসকভার হবে, তাই না? গ্রাফের প্রত্যেকটা নোড একবার করেই ডিসকভার হবে। তাহলে প্রত্যেকটা নোড যদি একবার করে ডিসকভার হয়, কারণ আমরা খেয়াল করো আমরা কিন্তু হোয়াইট নোড গুলোকেই আবার হচ্ছে গিয়ে ডিল করি, আমরা কিন্তু কোনো একটা নোট যদি অলরেডি ভিজিটেড হয় সেটা নিয়ে কিন্তু আর ডিল করি না। তার মানে প্রত্যেকটা নোটকে প্রথমবারের মতন ভিজিট করার সাথে সাথে আমি কিউতে পুশ করে দিচ্ছি। তার মানে প্রত্যেকটা নোট একবার একবার করে কিউতে পুশ হবে। আর প্রত্যেকবার কিউ থেকে একটা করে এলিমেন্ট যদি আমি রিমুভ করি, তাহলে এই লাইনটা কি, যতগুলো ভার্টেক্স আছে ঠিক ততবার চলবে। তাহলে 10 নাম্বার লাইনে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি। 10 নাম্বার লাইনে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি। এরপরে যদি আমরা দেখি যে আমি যতবারই কিউতে ঢুকবো কিউ থেকে একটা এলিমেন্টকে রিমুভ করব, তাহলে আউটার লুপ কি, যদি ভি টাইমস চলে তাহলে যতবার লুপের ভেতরে ঢুকবো ততবারই আমি লুপের ভেতরে একটা এলিমেন্টকে কিউ থেকে রিমুভ করব। এবার দেখো এরপরে ভিতরে একটা ইনার লুপ আছে, ফর লুপ, যে ফর ইচ ভি অ্যাডজাসেন্ট টু ইউ। তার মানে আমি যাকে কিউ থেকে রিমুভ করলাম তার যে অ্যাডজাসেন্ট নোড গুলো আছে তাদের মধ্যে যার কালার হোয়াইট, তার মানে তাকে আমি প্রথমবারের মতন ডিসকভার করলাম, তাই তাকে গ্রে করে দিলাম, তার ডিস্টেন্স হবে ইউ এর ডিস্টেন্স থেকে এক বেশি, এবং তার প্যারেন্ট সেট করে দিলাম হচ্ছে ইউ কে। এবং যখনই কোনো একটা নোডকে আমি প্রথমবারের মতন ডিসকভার করলাম তার কে কি করলাম, কিউতে পুশ করে দিলাম। তাহলে এই যে যে 12 থেকে 17 নাম্বার লাইন, এই ইনার লুপটা আসলে কতবার চলবে? আমরা যদি দেখি যে ইনার লুপটা কি আসলে ডিপেন্ডেন্ট, যে এটা কি আউটার লুপের উপর ডিপেন্ড করে নাকি এটাকে ইন্ডিপেন্ডেন্ট লুপ। তাহলে কি করছে বলতো ইনার লুপে, যে একটা গ্রাফের আমি কোনো একটা ভার্টেক্স কে রিমুভ করলাম কিউ থেকে, তার আশেপাশে যে অ্যাডজাসেন্ট নোড গুলো আছে সেগুলোকে আমি ভিজিট করি। তাহলে এখানে যদি তোমরা দেখো এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট লুপ না, কারণ এক একটা ভার্টেক্স এর অ্যাডজাসেন্ট নোড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডজাসেন্ট নোড হবে। তাহলে আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে যাচ্ছি যে এটা আসলে কেমন হতে পারে।
যে আমরা একটা গ্রাফের কথা চিন্তা করি, যে এ, বি, সি, আমরা এরকম এরকম একটা গ্রাফের কথা চিন্তা করি। এবং কি করব আমরা, প্রথমে অ্যালগোরিদম কি বলে যে কিউতে কোনো একটা নোডকে আমরা পুশ করব, তারপর কিউ থেকে একটা নোডকে রিমুভ করব, তারপরে তার আশেপাশে যে অ্যাডজাসেন্ট নোডগুলো আছে সেগুলোকে আমরা ভিজিট করব। তাহলে মনে করো যে অ্যালগোরিদমে কতগুলো স্টেপ চলবে, যে যতগুলো ভার্টেক্স আছে ততবার। প্রথমে মনে করো আমি একে রিমুভ করলাম। যদি আমি একে রিমুভ করি তাহলে এর রেসপেক্টে আমি কোন ভার্টেক্স গুলোকে ডিসকভার করব, যে এর সাথে ডিরেক্ট কারা কারা আছে, বি এবং সি এবং ডি। তার মানে আমি যখন এ কে কোন একটা পার্টিকুলার মোমেন্টে কিউ থেকে রিমুভ করব, তখন এর আশেপাশে বি, সি, ডি এই তিনটা ভার্টেক্স কে কি করব, শুধুমাত্র আমি এই ভিজিট করব। তাহলে আমি কোন কোন এজ গুলো থ্রুতে ভার্টেক্স গুলোতে যাচ্ছি, যেমন এ বি এজ এর থ্রুতে বি তে যাচ্ছি, এসি এজ এর থ্রুতে সি তে যাচ্ছি, এবং এডি এজ এর থ্রুতে ডিতে যাচ্ছি। এরপরে মনে করো কোনো একটা মুভমেন্টে, এরপরে মুভমেন্টে মনে করো আমি বি কে কিউ থেকে রিমুভ করলাম। তাহলে বি কে যখন আমি কিউ থেকে রিমুভ করলাম, তাহলে বি এর আশেপাশে এবার যে হোয়াইট অ্যাডজাসেন্ট গুলো আছে আমি তাদেরকে নিয়ে ডিল করব। তাহলে বি এর একটা অ্যাডজাসেন্ট নোড হচ্ছে ডি, আর বি এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড সি, সেটা কিন্তু অলরেডি ভিজিটেড হয়ে গেছে, তাই বি এর রেসপেক্টে কিন্তু আমরা সি কে নতুন ভাবে ডিসকভার করবো না, বাট অ্যাটলিস্ট চেক করবো যে বি এর আশেপাশে অ্যাডজাসেন্ট নোড কারা আছে। তাহলে বি এর দুইটা অ্যাডজাসেন্ট, বিডি, ডি এবং সি। আর ডি তে কিভাবে পৌঁছাবো, বিডি এজ এর থ্রুতে। আবার সি তে কিভাবে পৌঁছাবো, বিসি এজ এর থ্রুতে। তাহলে কোন একটা মোমেন্টে যদি আমি বি কে লুপ থেকে বের করি, কিউ থেকে রিমুভ করি, তাহলে আমি দুইটা ভার্টেক্স কে জাস্ট বি এর রেসপেক্টে ডিসকভার করব। একটা হচ্ছে বিডি এজ এর থ্রুতে ডি কে, আর বিসি এজ এর থ্রুতে সি কে। যে এই অ্যাড্রেসের নোট গুলোকে চেক করবো যে তারা আদৌ হোয়াইট কিনা, হোয়াইট হলে তাদের ডেটা আপডেট করব, আর আদারওয়াইজ করব না। এরপরে কোন একটা মোমেন্টে মনে করো এরপরে আমি সি কে রিমুভ করলাম। সি কে যদি রিমুভ করি তাহলে সি এর রেসপেক্টে শুধুমাত্র একটা এজি আমরা পাবো, সেটা কি, সি এর রেসপেক্টে যদি আমি চিন্তা করি, তাহলে আমি ডি কেই ডিসকভার করব। তাহলে সি এর রেসপেক্টে ডি কেই ডিসকভার করব, তাহলে সি এর রেসপেক্টে শুধুমাত্র একটা ভার্টেক্সে ডিসকভার হবে, সিডি এজ এর থ্রুতে। এরপরে কোন একটা মোমেন্টে, এরপরে মোমেন্টে মনে করো আমি ডি কে কিউ থেকে রিমুভ করলাম, তখন ডি এর আশেপাশে কিন্তু কোনো হোয়াইট অ্যাডজাসেন্ট, কোনো অ্যাডজাসেন্ট নোড নাই, তাই ডি এর রেসপেক্টে কিন্তু আসলে কোনো নোডকে আমি ভিজিট করছি না। ডি এর আশেপাশে কোনো অ্যাডজাসেন্ট নোড নাই। তাহলে না। তাহলে বলতো যে এই লুপ যখন এ কিউ থেকে রিমুভ হবে, তখন ইনার লুপ কি করে বলতো, ইউ এর যে অ্যাডজাসেন্ট নোড গুলো আছে সেগুলোকে ভিজিট করতে চায়। তাহলে সে তিনটা ভার্টেক্স কে চেক করবে এবং তিনটা এজ এর থ্রুতে ভিজিট করে। তারপরে বি কে যখন আমি কিউ থেকে রিমুভ করব, বি এর জন্য ইনার লুপ চলবে দুইবার। সি কে যখন আমি কিউ থেকে রিমুভ করব, সি এর জন্য ইনার লুপ চলবে একবার, আর ডি এর জন্য ইনার লুপ চলবে 0 বার। তাহলে এটা কি বলতো, এটা কি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, বা প্রত্যেকবারই কি সেম নাম্বার অফ টাইমস এক্সিকিউট হচ্ছে ইনার লুপ? না। যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এই গ্রাফের জন্য যদি এ কে আমি কিউ থেকে রিমুভ করি, তাহলে যে ইনার লুপটা ছিল যে ইউ কে রিমুভ করলাম, ইউ এর আশেপাশে অ্যাডজাস্টেন্ট নোড গুলোকে আমি ফাইন্ড করতে চাই, তখন সেই কেসে এ এর জন্য ইনার লুপ চলবে 3 বার, বি এর জন্য 2 বার, সি এর জন্য একবার, ডি এর জন্য। তাহলে টোটাল কতবার চলবে বলতো, যে 3 + 2 + 1, এটা কত, 6। এখন তোমরা একটু দেখো তো যে গ্রাফে নাম্বার অফ এজেস কত, 1 2 3 4 5 6। তাহলে 6 কিন্তু কি বলতো গ্রাফে নাম্বার অফ এজেস না? তার মানে আমি কি বলতে পারি যে ইনার লুপ টোটাল কতবার চলবে, এম টাইমস। আর এম কে আমি কি রিপ্রেজেন্ট করতে পারি, অর্ডার অফ হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা আমাদের অরিজিনাল অ্যালগোরিদমটাতে চলে যাই। কি তাহলে ইনার লুপ আসলে টোটাল কতবার চলছে, ইনার লুপ আসলে টোটাল ই টাইমস, যে গ্রাফের যতগুলো এজ আছে সবগুলো এজ কে সে ভিজিট করে অ্যাডজাসেন্ট নোড গুলোকে ফাইন্ড করার ট্রাই করছে। তারপরে তার মানে আমি দেখলাম যে আমাদের 17 থেকে 12 নাম্বার লাইন, 17 থেকে 12 নাম্বার লাইনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 12 থেকে 17 নাম্বার লাইনে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এরপর আমরা যখন 18 নাম্বার লাইনে আসলাম, সে কিন্তু ইনার লুপ থেকে বের হয়ে গেছে। আর যখনই ইনার লুপ থেকে বের হবে, এটা কি আসলে 18 নাম্বার লাইনটা আউটার লুপে আছে। তাহলে আউটার লুপ যতবার চলবে, আমার ইনার লুপ কি ততবার চলবে। তাহলে আউটার লুপ যদি অর্ডার অফ পি টাইমস চলে, তাহলে আমাদের এই 18 নাম্বার লাইনটাও কি অর্ডার অফ পি টাইমস চলবে।
16 নম্বর লাইনটা হচ্ছে অর্ডার অফ ভি টাইমস চলবে। তাহলে আমরা দেখলাম যে প্রথমে আমাদের 1 থেকে 4 নম্বর লাইন, এটা হচ্ছে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবাইকে কি করছে, কালার হোয়াইট করে দিচ্ছে, ডিস্টেন্স ইনফিনিটি আর প্যারেন্ট নাল সেট করে দিচ্ছে। তাহলে এটাকে অর্ডার অফ ভি টাইমস চলবে প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য। 5 থেকে 9 নম্বর লাইনে যে সিম্পল স্টেটমেন্ট, তাই এগুলো অর্ডার অফ ওয়ান টাইম। এরপরে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কি এমটি না হচ্ছে, 10 নম্বর লাইন। তার মানে আমরা জানি কিউতে প্রত্যেকটা এলিমেন্টকে একবার করে পুশ করব, তারপরে একটা একটা করে রিমুভ করব, তাহলে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে আমার আউটার লুপ কি ঠিক ততবারই চলবে, তাহলে অর্ডার অফ ভি টাইমস। তারপরে 11 নম্বর লাইন, আমি যতবার লুপের ভেতর ঢুকবো ততবারই কিউ থেকে একটা এলিমেন্টকে রিমুভ করা হবে, তাহলে আউটার লুপ যদি ভি টাইমস চলে তাহলে 11 নম্বর লাইনেও ভি টাইমসই চলবে। তারপরে 12 থেকে 17 পর্যন্ত একটা ইনার লুপ আছে। আমরা দেখলাম যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে যদি আমি কোনো একটা নোডকে কিউ থেকে রিমুভ করি, তাহলে তার আশেপাশে যে অ্যাডজাসেন্ট নোড গুলো ফাইন্ড করবো, এগুলো এক একটা নোডের জন্য এক এক রকম। তখন আমরা টোটাল দেখেছিলাম যে ওই গ্রাফের রেসপেক্টে সবগুলো ভার্টেক্স এর জন্য যখন আমরা অ্যাডজাসেন্ট নোড গুলোকে ফাইন্ড করি, তখন টোটাল সবগুলো এজ আসলে ভিজিট করি। তাহলে গ্রাফে যতগুলো এজ আছে, তাহলে ইনার লুপের টোটাল টাইম কমপ্লেক্সিটি তত হবে। তারপরে হচ্ছে 18 নম্বর লাইনে যদি আসি, যে 18 নম্বর লাইন এটা কি ইনার লুপ থেকে বের হয়ে এটা আউটার লুপে আছে, তাহলে আউটার লুপ যতবার চলবে 18 নম্বর লাইন ততবার চলবে। আউটার লুপ যদি ভি টাইমস চলে তাহলে ইনার লুপও কি ভি টাইমস চলবে। তাহলে এর উপর বেস করে এখন আমরা যদি টোটাল টাইম কমপ্লেক্সিটির কথা বলি, তাহলে কত হবে? তাহলে আমরা যদি টোটাল টাইম কমপ্লেক্সিটির কথা বলি, আমরা কি জানি টোটাল টাইম কমপ্লেক্সিটিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? যে আমাদের যতগুলো টার্ম থাকবে, এখানে কি আছে বলতো, ভি আর ই। তাহলে যতগুলো টার্ম থাকবে সবগুলোর মধ্যে যে বড় টার্ম গুলো, এখানে আমাদের তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি প্লাস ই। আর তোমরা যদি এটাকে এন আর এম এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এটা হবে অর্ডার অফ এন প্লাস এম। তাহলে এই হচ্ছে আমাদের বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি।